কি ব্যাপার আপু, কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমায়? এলিসা অরুকে আশ্বস্ত করে ওর কানের পিছনে চুল গুজে দিতে দিতে বলে, ইটস ওকে, আমরাও আসি, ভয় পেও না, ও তোমাকে কিচ্ছু বলবে না। এলিসার কথার পাছে অরু আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই বাইকে টান দেয় কৃতিক। অজ্ঞতা নিজেকে সামলানোর জন্য কৃতিকের জ্যাকেট টেনে ধরল অরুও। কৃতিক সামনে ফোকাস করে অরুকে ডেকে উঠল, অরু, তুই কি জানিস আজ তোর মায়ের অপারেশন? বলল। অরু হাসূচক মাথা নাড়ল। কৃতিক পুনরায় বলল, তুই কি এটা জানিস আমি ডক্টরকে বলে তোর মায়ের সব ট্রিটমেন্ট বন্ধ করে রেখেছি? আমি না বলার আগ পর্যন্ত ওরা তোর মায়ের অপারেশনে হাতও ছোঁয়াবে না। কৃতিকের কথায় অরুর মুখ থেকে যেন রক্তই সরে গেল। ও বাইকে বসে স্তম্ভিত গলায় বলল, আপনি কি মজা করছেন? কি মনে হয় আমি মজা করার মুডে আছি? অরু নাক ফুলিয়ে বলল। তাহলে এসব কথা কেন বলছেন? কৃতিক একটা পুরাতন গলির মাথায় বাইক থামিয়ে অরুর হাত ধরে বলল, বলছি চল। অরুর চারিদিকে তাকালো। দুপাশে পুরাতন ইটের চালার ঘর, তার মাঝ দিয়ে সরু রাস্তা। ঘরগুলোর মধ্যে বেশিরভাগই থাইল্যান্ডের স্থানীয় মানুষজনের পুরাতন দোকানপাটও, ছোটখাটো স্ট্রিট মার্কেট, হকারি আর ঐতিহ্যবাহী কাপড়ের দোকান দিয়ে ভর্তি গলিটা। সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অরু খেয়াল করলো আশেপাশে সবাই ওদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে, যেমনটা আমরা ভিনদেশিতে দেখলে করি। অরুও বড় বড় চোখ করে এদিক ওদিক দৃষ্টিপাত করলেও কৃতিক সোজা হাঁটছে। হাঁটছে তো হাঁটছে কৃতিকের পুরুষালী কদমের সাথে পা মিলিয়ে। হাঁটতে হাঁটতে অরু পা ব্যথা করছে এখন। গোড়ালি ভেঙে মাটিতে বসে পড়তে ইচ্ছে করছে। উপায় তো না পেয়ে অরু শুধ হলো। আর কত দূর? কৃতিক ক্রু হেসে বলল, বাব্বা, এত তারা? কিসের তারা? আর আপনি একটু আগে কি বললেন? আমার মায়ের অপারেশন বন্ধ কেন করেছেন? কি সমস্যা বলুন? কৃতিক যেতে যেতে বলল, সমস্যা তো তুই। মানে? গলির শেষ প্রান্তে একটা পুরাতন মসজিদের সামনে দাঁড়িয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভেতরে গিয়ে যা করতে বলবো, যেভাবে করতে বলবো তাই করবি, নয়তো তোর মায়ের অপারেশন আর হচ্ছে না। অরু তৎক্ষণাৎ কৃতিকে থেকে নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে বলল, মস্করা পেয়েছেন? অপারেশন হবে না মানে? আপনি বলবেন আর অপারেশন হবে না, এত সোজা? কৃতিক কপট হেসে অরুর দিকে ঝুঁকে এসে বলল, ছোট মানুষ, মেমোরি লস হতেই পারে, কোনো সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। মনে আছে আমার অ্যাপ্রুভালের জন্য তোর মা দীর্ঘ 1 বছর বাংলাদেশে পড়েছিল? অরু এবার গলাস্বর কিছুটা কাঁধে নামিয়ে বলল। কি বলতে চাইছেন? কৃতিক সামনে তাকিয়ে বলল, আজ এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে। কৃতিকের কথায় অরুর মাথা ঘুরে উঠল। কি বলে এই লোক? জীবনটা কি ছেলে খেলা? যাকে ইচ্ছে হলো তাকে ধরে আনলাম আর জিদ দেখিয়ে বিয়ে করে নিলাম। কৃতিকের উপর মেজাজ চড়া হয়ে গিয়েছে অরুর। ও হিংস্র বাঘের মতো গর্জে উঠছে বলল, আপনি একটা পাগল, উন্মাদ, সাইকো। নয়তো নিজের সৎ বোনের জীবন নিয়ে এভাবে ছেলে খেলা করতে পারতেন না। অরুর কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক থাবায় ওর বুকের কাছে জামাটা খামচে ধরল কৃতিক। ফিরফিরে জামাটায় এক টান দিয়ে নিজের কাছে টেনে এনে অরুর দিকে চোখ রাঙিয়ে কৃতিক তৎ খিচে হিসিসি বলল, তুই আমার কেমন বোন? কোন হিসাবে বোন? উত্তর দে। তোর বাপ আর বাপ এক নয়, তোর মা আমার মা এক নয়, তাহলে নিজেকে আমার বোন দাবি করিস কোন সাহসে? শেষ কথাটা বলে অরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কৃতিক। কৃতিকের যুক্তির কাছে হেরে গিয়ে অরুও চুপ হয়ে যায়। চোখ মুখে অসহায় ছাপ টেনে গলার মাঝে কান্না আটকে রেখে টলমলে চোখে কৃতিককে বলে, তাই বলে আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? সমাজ কি বলবে, দুনিয়া কি বলবে? আপনার সাথে আমি সেটাও কি সম্ভব? আপনার সাথে আমি সেটাও কি সম্ভব? কোন ভুলের রাগ ছাড়ছেন আমার উপর বলুন তো? কৃতিকের দৃষ্টিতে কোনো করুণা ছিটে ফোটাও নেই। ও এগিয়ে এসে পুনরায় ওর হাত চেপে ধরে বলল, উপরওয়ালা যার প্রাধান্য দিয়েছে সমাজ তাতে বাধা দেওয়ার অধিকার রাখে না, আর না আমি এসবে পরোয়া করি। অরু পুনরায় নিজের হাত ছাড়িয়ে বলল, আমার জীবনটা এভাবে কেন নষ্ট করছেন? কি করেছি আমি? কৃতিক অরুর দিকে তাকে হাসকি কণ্ঠে বলল, বিলিভ মি অরু, একটা সময় আসবে যখন তুই এই সম্পর্কটার জন্য জীবন দিয়ে দিতেও রাজি থাকবি। তখন তুই নিজ মুখে বলবি, সেদিন যা হয়েছিল খুব ভালো হয়েছিল, আমি এখন পরিপূর্ণ। আর সেই দিন বেশি দূরে নয়, এখন চুপচাপ ভেতরে চল। অরু তেতে উঠে বলল, আমি যাব না।
মা আপাকে না জানিয়ে এভাবে লুকিয়ে চুরিয়ে বিয়ে আমি জীবনেও করব না। জায়ান, কৃতিক লুকিয়ে চুরিয়ে কিছু করে না। আমার মন চেয়েছে আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, মানে করবই। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মাকে আজই প্লেনে করে বাংলাদেশ পাঠিয়ে দিব, ইভেন উইদাউট এনি ট্রিটমেন্ট। না। কৃতিকের শেষ কথাতে অরু শব্দ না করে বলে হচ্ছে। অরুকে কাঁদতে দেখে কৃতিক ওর হাত ধরে ভেতরে প্রবেশ করতে করতে বলল, মায়ের ভালো চাইলে ভেতরে চল, তুই শুধু তোর নামটা আমার নামে লিখে দিবি, ব্যাস। বাকিটা জীবন তোকে সামনে নেওয়ার দায়িত্ব শুধু আমার। অরু কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, আগে ডক্টরকে কল করে বলুন মায়ের ট্রিটমেন্ট শুরু করতে। কৃতিক যেতে যেতে বলল, ফোন রিসর্টে ফেলে এসেছি, বিয়েটা হয়ে যাক, অর্ণবের ফোন থেকে কন্ট্যাক্ট করে বলে দেব। ততক্ষণে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়? কৃতিক এবার হাঁটার গতি থামিয়ে অরুর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, আমি বলেছি যখন পরে, তার মানে পরেই। আগে বিয়ে হবে, তারপর সব। পুরাতন ছোট্ট মসজিদটার ইটের ছালায় ক্ষয়ে যায় অবস্থা। ধর্ম ভিত্তিক দেশ না হওয়াতে এদেশে হুজুর কিংবা মুসলিম খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। তবুও কোথাও থেকে যেন অর্ণব, সায়র আর এলিসা কোথা থেকে যেন অর্ণব আর সায়র মিলে একজন ইন্দোনেশিয়ান হুজুর খুঁজে এনেছে। আর অরু আর কৃতিক ভিতরে ঢুকতে অর্ণব সাজিয়ে উঠে বলল, এতক্ষণ লাগে তোদের? সেই কখন থেকে অপেক্ষা করছি। কৃতিক ভাবলেছেন কণ্ঠে বলল, বউকে রাজি করাতে দেরি হয়ে গেল। তা তোর লয়ার আর হুজুর কই? কৃতিকের কথা অর্ণব পাশে সরে গিয়ে বলল, এই যে আমেরিকান লয়ার। যেহেতু তুই ওরু দুজনেই আমেরিকা থেকে বিলং করিস, তাই উনি তোদের রেজিস্ট্রি ম্যারেজটা আমেরিকার কোর্টে তুলবে। অর্ণবের বুদ্ধি দেখে সার এগিয়ে এসে বলল, ওরে শালা, এই ব্যাংকক বসে আমেরিকান লয়ার কই পেলি তুই? অর্ণব নিজের কাজ ছাড়া দিয়ে একটু ভাব নিয়ে বলল, পেয়েছি, টাকা থাকলে বাঘের চোখও মেলে। সার নাক শিকই তুলে বলল, তা এতই যখন টাকা, তাহলে একটা বাঙালি হুজুর ধরে আনতে পারলি না? এ কোন দেশে হুজুর নিয়ে এলি? আচ্ছা, এ কোন দেশে হুজুর নিয়ে এলি? কথা বুঝি না কিছু না। কবুল কোন ভাষায় বলবে ওরা? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, আহাম্মক, বিয়ের সময় সব দেশেই কবুল বলে। তোর এত চিন্তা করতে হবে না, হুজুর হলেই হলো। তাছাড়া অ্যালিসা মোটামুটি ইন্দোনেশিয়ান ভাষা জানে। সার হাসূচক মাথা নাড়িয়ে পাশে সরে গেল। কৃতিক বিরক্ত হয়ে বলল, তোদের গবেষণা শেষ হয়েছে, তাহলে এবার বিয়েটা করি। সার সুকুচকে বলল, তোর দেখি তর সইছে না জেকে। দাঁড়া, এলিসা ফুলের মালাটা নিয়ে আসুক। অর্ণব লয়ারের সাথে কথা বলে কাগজপত্র রেডি করে কৃতিককে ডেকে বলে, জেকে, ওরুকে নিয়ে আয়, সাইন করবি। কৃতিক এবার অরুর 5 আঙ্গুলের ভাঁজে আঙ্গুলগুলো ঢুকিয়ে বলল, আয় আমার সাথে। লয়ারের সামনে চেয়ারে দুটো পাশাপাশিতে বসে আছে অরু আর কৃতিক। অরু নিস্তব্ধ চোখে জলে রেজিস্ট্রি পেপার ভিজে আঠা আঠা হয়ে গিয়েছে, তবুও কলম হাতে নিয়ে বসে আছে সে। অরুর এহেন কাণ্ডে বিরক্ত হয়ে কৃতিক আস্তে করে অর্ণবকে বলল, অর্ণব প্রাইভেট চেক বুক কর, অরুণ মা দেশে ফিরবে। কৃতিকের কথার আগামাথা অর্ণবের বুঝে না এলেও অরু তৎক্ষণাৎ বলল, করছি, সাইন করছি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জলটুকু হাতের পিঠ দিয়ে মুছে কাপা কাপা হাতে অস্পষ্ট স্বরে আরোরা শেখ নামটা লিখে দিল অরু। অরুর সিগনেচার পর্ব শেষ হলে কৃতিক নিজেও গুটি গুটি অক্ষরে জায়ান কৃতিক চৌধুরী নামটা লিখে দেয়। সিগনেচারটা করার সময় কৃতিকের মুখটা ছিল থমথমের গম্ভীর, দেখে মনে হচ্ছিল অরুকে নয় বরং ওকেই অরু জোর করে বিয়ে করাচ্ছে। তবে ওর মনে চলছিল অন্য স্বর। কথা দিয়েছিলাম, খুব বেশি না, একটুখানি বড় হ, তোকে আমি আমার করে নেব। আজ কথা রেখেছি, তুই আজ থেকে আমার, অরু পুরোটাই আমার। রেজিস্ট্রি পেপারে সাইন করা শেষ হলে এলিসা একটা তাজা ফুলের মালা অরুর হাতে ধরিয়ে দিল, অন্যটা কৃতিকের হাতে। তারপর মোবাইলের ভিডিও অন করতে করতে বলল, জেকে বউকে মালা পরা। কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, এসবের দরকার নেই তো এলিসা। দরকার আছে, তুই পরা। এলিসার কথায় কৃতিক অরুর নত করে মা রাখা মাথার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মাথা তোল, মালা পরাবো। সায়র চোখ মুখ কুচকে বলল, ফিরে আসলে জেকে, তোর বউ হয়ে গিয়েছে মেয়েটা, এখন তো একটু সম্মান দে। কৃতিক এবার সত্যি সত্যি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
ওরু, মাথা তোলো, মালা পরাবো। তোলো শব্দটা বলতে গিয়ে কৃতিকের বোধের জিভ খসেই পড়ার উপক্রম। ওকে দিয়ে এইসব হয় না মোটেই। এবার এলিসাও পাশ থেকে তাড়া দিয়ে অরুকে বলল। ওরু মাথা তোলো। সবার জোড়াজুড়িতে অরু এবার মাথাটা তুলে কৃতিকের চোখের দিকে চাইল, সেই ঝড় তোলা কামুক চাহনে। চোখে দেখে মনে হচ্ছে না এই লোকটা একটু আগে এত বড় ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে, অথচ সবার মধ্য থেকে ফেসে গিয়েছে অরুও। অরুর ভাবনার মাঝে ওর গলায় মালা পরিয়ে দিল কৃতিক। এবার অরুর পালা। কিন্তু অরুর মতো একরতি চুনুপুচি মতো মেয়ে খামার মতো দাঁড়িয়ে থাকা গ্রিকট খ্যাত কৃতিকের লাগাম কি করে পাবে? গ্রিক গড খ্যাত কৃতিকের লাগাম কি করেই বা পাবে? তাই সহসায় পা উঁচে আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে মুখ কাচুমাচু করে অরু বলল। পারছি না তো। অরুর কথা এলিজা মুখ টিপে হাসি সংবরণ করে বলল। জেকে কি সমস্যা? তোর বউ তো তোর নাগাল পাচ্ছে না। কৃতিক কিছু না বলে এবার মাথা নুইয়ে দিল অরুর সামনে। তৎক্ষণাৎ ওকে মালা পরিয়ে দেয় অরু। ঠিক সেই মুহূর্তে মুঠোফোনে ক্যামেরা বন্দি করে নেয় এলিসা। এরপর ধর্মীয় মতে ওদের আরো একবার বিয়ে হয়। অরু আর কৃতিক দুজনেই কবুল বলে বিয়েটা সম্পন্ন করে। অরু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে, নাক চোখ লাল বর্ণ ধারণ করেছে। ওর পরনে ছিল লং স্কার্ট আর সুতির টপস। চেহারা কৃত্রিম প্রসাধনী লেশ মাত্র নেই, তবুও বিয়ের মালা পরিহিত সদ্য বিবাহিতা অরুকে দেখতে অপরূপা লাগছে। চেহারাতে অন্যরকম লাবণ্যতা এসেছে মেয়েটার। এটা বোধহয় নতুন নতুন বিয়ের পর সব মেয়েদেরই আসে, তাই অরুরও এসেছে। বিয়ের পালা শেষ হলে ছোট্ট একটা নিয়মের মাঝে আটকে পড়ে ওরা। এটা ইন্দোনেশিয়ান সংস্কৃতি। বিয়ের পর স্বামী তার স্ত্রীর ঘোমটা খুলে মুখ দেখবে, অতঃপর স্ত্রী তার স্বামীর দুহাতে চুমু খেয়ে চোখ দুটো। বিয়ের পর স্বামী তার স্ত্রীর ঘোমটা খুলে মুখ দেখবে, অতঃপর স্ত্রী তার স্বামীর দুহাতে চুমু খেয়ে হাত দুটো চোখে ছুঁয়ে সম্মান জানাবে। আর স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে আন্তরিকতাটুকু সাদরে গ্রহণ করবে। দারুণ ট্রেন্ড। হুজুরের মুখে কথাগুলো শুনে এলিসা অনুপ সায়র এক প্রকার ঝুলে পড়েছে ওদের দিয়ে। এই ট্রেন্ড পালন করাবে। সব নিয়ম পালন করা হয়েছে, এইটুকু কেন বাকি থাকবে? ওদের জোরাজোরিতে কৃতিক বিরক্ত হয়ে বলল। অনেক কিছু করেছি, আর পারবো না। এখন যা করার তোরা কর। এলিসা ওর দিকে তাকিয়ে কটমুটি বলল। পারবি না মানে? মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছিস, আর এখন বলছিস নিয়ম পালন করতে পারবি না? মগের মূল্যক নাকি? ভাই, কেন বুঝছিস না? এটা বাঙালি নিয়ম না, কোথাকার ইন্দোনেশিয়ার নিয়ম। আমরা কেন পালন করতে যাব? এলিসা কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল। শোন জেকে, নিয়ম ইজ নিয়ম। অত দেশ বুঝি না আমরা, সো চুপচাপ পালন করে ফেলো। পাশ থেকে অর্ণব বলল। শুধু শুধু সময় নষ্ট করছিস জেকে। ওরও তো এখন তোর বই, যা নিয়ম আছে সব করে ফেল। অ্যালিসা হলে তো আমি নাচতে নাচতে ট্রেন্ড পালন করতাম। শুধুমাত্র নিজের দেশ কেন, এশিয়ান সবগুলো কান্ট্রির থেকে নিয়ম ধার করে এনে এনে পালন করতাম। এলিসা অর্ণবকে চোখ রাঙিয়ে বলল। থামবি তুই? কৃতিক এবার ওদের সবাইকে একসাথে থামিয়ে দিয়ে বলল। আচ্ছা চুপ কর তোরা, করছি। যা যা নিয়ম আছে সব পালন করছি, তবুও চেঁচামেচি থামা। কৃতিকের সম্মতি পেয়ে এলিসা এগিয়ে এসে অরুর পাতলা ফিনফিনি দোপাট্টা দিয়ে ওর মাথাটা বড়সড় করে একটা ঘোমটাই দিয়ে দিল। এখন আর অরুর মুখ দেখা যাচ্ছে না। কৃতিক কয়েক সেকেন্ড ঘোমটা টানা অরুর দিকে তাকে হাত বাড়িয়ে দিল। ধীরে ধীরে অরুর ঘোমটাটা সরানোর উদ্দেশ্যে ভেতরে উত্তেজনা উৎফুল্লতায় এবার সত্যি সত্যি ওর হাত কাঁপছে। নিজেকে বারবার দাঁড় করাচ্ছে স্বপ্ন দুয়ারে। অরু এখন ওর আক্ষরিক অর্থে কৃতিকের বউ, মিসেস আরোরা জায়ান। আর এই মুহূর্তে কৃতিক তার বউয়ের ঘোমটা সরাচ্ছে মুখ দেখার উদ্দেশ্যে। এটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? কৃতিক ধীরে ধীরে ঘোমটা তুলে অরু না তার নতুন বউয়ের মুখের দিকে নিষ্পাপ চোখে চেয়ে রইল খানিকক্ষণ। ওর পুরো পৃথিবীটা যেন এখানে থমকে গিয়েছে। অরুকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। তাই তো কৃতিকের মতো শক্তপোক্ত কঠিন হৃদয়ের মানুষটাও কেমন গলে গলে যাচ্ছে ওর মায়াবী মুখখানা দেখে। ঘোমটা তোলা হয়ে গেলে এলিসা আর হুজুরের নির্দেশে কাপা কাপা হাতে কৃতিকের জিম করা পেশিবুল সাদা ফসা হাত দুটো হাতের মধ্যে নিয়ে নেয় অরু। অতঃপর হিচকি দিতে দিতে
ওর দু হাতের পিঠে নিজের ভেজা নরম তুতুলে অদর কানে ছুঁয়ে দেয় নির্লিপ্তে, অতঃপর মাথা নুয়ে স্পর্শ করার নিজের দু চোখে। অরুর এই নিয়ম পালনে কি মোটেও আন্তরিকতা ছিল না? ছিল তো। যতই যাই হোক, বিয়ের পর মেয়েদের হৃদয়টা স্বামীর প্রতি আপনা আপনি দুর্বল হয়ে যায়। ওই মুহূর্তে অরুর বোধহয় তাই হয়েছিল। অরু যখন কৃতিকের হাত দুটো দু চোখে স্পর্শ করে, তখন কৃতিক তার এক হাত নিয়ে অরুর মাথার উপর রেখে অন্য হাতের বাহুতে টেনে নেয় অরুর ছোট্ট শরীরটাকে। সঙ্গে সঙ্গে কৃতিকের সাদা সাদা খামচে ধরে ওর বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে অরু। কি জানি কেন এত কেঁদেছিল সেদিন, আর কাঁদতেই যখন তখন কৃতিকের বুকেই কেন? তখন তো কৃতিকই আসল কালপিট ছিল, তবুও কৃতিকের বুকেই কেঁদে ভাসিয়েছিল অরু। এসব অযথা নিয়মকানুন পালনের পর কৃতিকা দাঁড়ালো না, অরুকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর বাইকে বসে বরাবরের মতো নিজের ওয়ালেট, সিগারেটের বক্স, এমনকি একটু আগের মালাটাও অরুর হাতে ধরিয়ে দিল সে। অরু চুপচাপ সেগুলো হাতে নিয়েই বসে পড়লো বাইকের পেছনে। অরুর ভেতরে তখনও ভোতা ভোতা অনুভূতি থাকলেও আজ ওর অনুভূতিগুলো তঙ্গে। এখন মনে হচ্ছে বিয়ের পরে স্বামীর সাথে ওর প্রথম বাইক রাইড বোধহয় সেটাই ছিল। সেদিনের ঘটে যাওয়া প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খন করে মনে করে আরও একবার লাজুকতায় মুড়িয়ে গেল অরু। সেই লাজে রাঙা হলো নরম তুলতুলে কপল দুখানা। ইদানিং প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রকট ঝড়ে গাছপালা ভেঙে চলে শহরতলির হাইওয়ে রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমিষে। অতঃপর ভোর হতে সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদয়মান হয় সোনালি রঙা সূর্যকিরণ। এখন সন্ধ্যারাত চলমান, তবুও শেষ রাতে ঝড়ের পূর্বাভাস দিয়ে যাচ্ছে হু হু করে এলোপাথারি বইতে থাকা মেঘ ভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র ঝড় হাওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিজটা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান, পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন। সন্ধ্যা হতে না হতে মানুষজনের আনাগোনা নেমে আসে সুনীল কোথায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং করাচ্ছে কৃতিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পূর্ণ করে আজকে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে সে। চোখে তার ক্লান্তির সবচেয়ে স্পষ্ট। সবসময় সেট হয়ে থাকা আন্ডারকার্টিং স্টাইলিশ চুলগুলো এখন এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ড্রাইভ করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলোকে এক হাত দিয়েই ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলছে কৃতিক। তবে এই মুহূর্তে ওর ক্লান্ত মুখভঙ্গিমা খুব একটা ঠাউর করা যাচ্ছে না। চোখের ভাষা পড়ার উপায় নেই, দেখলেই মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের বোতল, অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃতিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুসরত দিয়ে প্রাইভেট ফোনটা সশব্দে বেজে উঠছে ওর। কৃতিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীর করে ফোনটা রিসিভ করল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে অর্ণব ভঞ্জন্ত হয়ে বলে উঠে, ভাই খবর শুনেছিস? কৃতিক সুথালো গলার কি খবর? আওয়াজে একটা উৎকণ্ঠা নিয়ে অর্ণব বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহকারে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই মানে কোথাও না। ভার্সিটি, ক্যাম্পাস, সায়েন্স সিটি টিম কেউ ওর খবর জানে না, কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ডরাও না। কোথায় পালালো বলতো হতচ্ছাড়া? কৃতিক স্পষ্ট আওয়াজে বলল, কোথাও না। কি? অর্ণবের কথার প্রতি উত্তরে কৃতিক বলল, ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখো গিয়ে। এতক্ষণে হয়তো পিস পিস করে ওর লিভার, কিডনিগুলো অন্য দেশে পাচার করে দিয়েছে তারা। কৃতিক এমন ভাবে নিরুদ্বেগ কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগি কাটার কথা বলছে এখানে। কি আশ্চর্য! কৃতিকের কথায় অর্ণব আতকে উঠে বলল, কি বলছিস? তুই কি করে জানলি এত সব? কৃতিক ড্রাইভ করতে করতে ঠোঁটের কোণে একটা বিনাস্ত কপট হাসি ধরে রেখে বলল, আমি তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। অর্ণব তেতে উঠে বলল, এটা মোটেও হেলাফেলার কথা নয় জেকে। ছেলেটা ইয়াং, বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো শুধরে যেত, নিজের ভুলটা বুঝতে পারতো। তা না, তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এইভাবে কৌশলে আর কত মানুষকে মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালের ঢুকে ঢুকে মারা গিয়েছে, আর আজ নিখিল।
অর্ণবের কথায় কৃতিকের মোচেও হেলদোল হলো না, বরঞ্চ নিজের চোয়ালখানা শক্ত করে ও বলল। যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ওদের একমাত্র দোষ কি? ওরা অরুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃতিক তির্যক হেসে বলল। এক্স্যাক্টলি। এত অবসেশন ভালো নয় জেকে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি অরুর উপর চড়াও হলে তখন মেয়েটাকে তো রেগে মেগে মেরেই ফেলবি তুই। অর্ণবের কথার পাশে কৃতিক বলল। কখনো এমন পরিস্থিতি এলে নিজেকেই নিজে আঘাত করব আমি, তবুও ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। বুঝেছি, তোকে আবারও সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃতিক ওর কথায় বিরক্ত হয়ে বলল। জ্ঞানদান পর্ব শেষ হলে বলো, কলটা রেখে দেই, আমি ড্রাইভ করছি। এরপর ওপাশ থেকে কল কাটার পিকপিক আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিল। কৃতিক আবারও মন দিল ড্রাইভিংয়ে। সেদিন পাহাড়ের ঘটনার পর আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ গত 1 সপ্তাহে একবারও ওর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে উঠেনি ওর। কারণ গত 1 সপ্তাহ ধরেই শহরে বাইরে ছিল কৃতিক। আর আজ যখন সান ফ্রান্সিসকো ফিরে ওরিকে কল দিল তখন বারবারই ফোনটা বন্ধ বলছে। এতক্ষণ তো কৃতিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতে পারে, কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকে অরুকে দেখার জন্য হৃদয়টা কেমন আনচান করছে ওর। বারবার মনে হচ্ছে দেখা না হোক, অ্যাটলিস্ট অরুর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু তো যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমানো যেত। খানিকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝ পথেই ব্রেক কষল কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুততার সাথে জাল করলো অরুর নাম্বারে, কিন্তু না, অরু কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। অ্যান্ড কাণ্ডে কৃতিক বেশ বিরক্ত হলো। উগ্র মেজাজটা হুট করে চড়ো হলো অরুর উপর। রাগের তোপে মনে মনে দত খিচে বলল। তোকে একবার চোখের সামনে পেয়ে নেই অরু, তারপর বুঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিয়ে কোনোভাবে অরুকে কলে না পেয়ে বিরক্তিতে ফুসফুস করতে করতে শেষমেশ কৃতিক কল লাগালো প্রত্যয়ের নাম্বারে। 2-1বার রিং হওয়ার পরপরই কল তুলল প্রত্যয়। তবে ওপাশ থেকে কিছু বলার আগে কৃতিক তড়িঘড়ি করে প্রশ্ন ছিল ওকে। অরুর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধহয় প্রত্যয় শুষ্ক ঠোক গেলার আওয়াজই ভেসে এলো। অজ্ঞতায় আমতা আমতা করতে লাগলো ও। প্রত্যয় আমতা আমতা করছে দেখে কৃতিক হুঙ্কার দিয়ে পড়ল। কি হয়েছে এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্টভাবে বলো। হোয়ার ইজ অরু? প্রত্যয় উল্টো প্রশ্ন করে শুথল। ভাই, আপনি কি ফিরেছেন? কৃতিক বলল। হ্যাঁ, একটু আগেই ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেন বলো তো? প্রত্যয় ভারত গলায় গাইগুই করে বলল। তাহলে বোধহয় আমাদের একবার অরুদের বাসায় যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল আরুর মানে আজমেরি ম্যাম বোধহয় অরুকে বিয়ে দিতে চাইছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃতিকের মাথায় ভলভলি রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিং চেপে ধরে কৃতিক গর্জে উঠে বলল। হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল। মানে আমি নিজে একটু আগে শুনলাম ভাই। কৃতিক আর অযথা কথা বাড়ির সময় নষ্ট করলে না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাছে 100 উপর গতি তুলে হাওয়ার বেগে হুশ করে চলে গেল উল্টো পথে। বাইরের ঝড়ো হাওয়া ক্ষণে ক্ষণে বেরিয়ে চলেছে। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে বারবার জানালার ভারী পাল্লাগুলো ভারী খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি করছে। এই দানবীয় শব্দ সইতে না পেরে অরু এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালা গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়াতে গ্লাসের সাথে বাতাসের বাধাপ্রাপ্ত হয় এখন আরও ভয়ানক আওয়াজ তৈরি হচ্ছে রুমের মাঝে। সেদিকে অবশ্য খেয়াল নেই অরুর। ও তো সে কখন থেকে রুমের দরজা খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট্ট বেডসাইড টেবিলটা, তার উপর পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা আছে। এগুলো সে বিকেলে এসে দিয়ে গিয়েছিল অনু। বলেছে সব কিছু পরে রেডি হয়ে থাকতে। সন্ধ্যা নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজরা 2 তলায় থাকে, তাই মনে হয় না সন্ধ্যা হওয়ার পর আর দেরি করেছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণে।
অথচ অরু এখনো কৃতিকে দেওয়া পাজামা সেট পরেই বসে বসে ঠোঁট উল্টে কাটছে। কিভাবে কি বেঁচে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে। এত অল্প বয়সে এরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতীত ভাবেনি অরু। অথচ যার জন্য এত হৃদয়ের হাহাকার, গত এক সপ্তাহ ধরে তার কোনো খবর নেই, ফোন নেই তো কি হয়েছে? একটাবার কি বাসা নিচে আসা যেত না? অভিমান হলো অরুর, বেচাই অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। কৃতিকের উপর অভিমানের ঘট যখন পরিপূর্ণ ও হৃদয়, তখনই অরুর মনে হলো না এসেছে ভালোই হয়েছে, না এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এসব কাহিনী জানতে পারতো তাহলে রাজের সাথে সাথে আমারও থাপড়িয়ে চাঁদে পাঠিয়ে দিত নিশ্চয়ই। যা হয় তা বোধ হয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনো মতে বিগড়ে দিতে পারলেই হলো। পরে না হয় রাজকে আমি সবকিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। অরু ভাবনা শুধু ছিল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কি রে অরু, রেডি হয়েছিস? দরজাটা খোল, তোকে যেতে হবে তো। অনুর উপস্থিতি টের পেয়ে অরু মনে মনে চিন্তা করলো, পুনরায় আপাকেও একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয় বুঝবে। অরু, দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। অনুর খাদে নামানো কণ্ঠ কানে এলো। অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়, ভেতরে প্রবেশ করে। অরুর এমন অগোছালো বিমর্ষ রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে অরুর কাছে এগিয়ে এসে ঝাঁচিয়ে বলল, রেডি হসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর উপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চাইছে? অরু এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এসব দেখা দেখি করতে চাই না আপা, তুই প্লিজ মাকে একটু বোঝা। তোকে আমি সব বলবো, তার আগে তুই কিছু কর। অনু অরুর চিকন বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিচ্ছু বলতে হবে না, এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? অরু কাঁদতে কাঁদতে বলল। অনু যদি বলি আমি কাউকে ভালোবাসি? সুকিঞ্চিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপারক অরু নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার আর সাহস পেল না। সব তছনছ হয়ে যাবে সে কথা ভেবে অরু চুপ হয়ে আছে দেখে অনু খিটমিটিয়ে উঠে বলল, মিথ্যা কথা বলার আর জায়গা পাস না? আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা বিশ্বাস কর, আমি মিথ্যা বলছি না। তুই কিছু একটা কর আপা, আমাকে এভাবে ভরা নদীতে ঠেলে দিস না। বোনের এরূপ কাকুতি মিনতি দেখে মন গড়ল অনুর, কিন্তু মায়ের সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তার উপর মা অসুস্থ, এসপার ওসপার হয়ে গেলে মায়ের যদি শারীরিক কিছু ক্ষতি হয়ে যায় সেই ভয়ে তটস্থ অনু। তাই ও নিজের কঠিন সুরটা একটু নরম করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেও বলেছি এখনো বলছি, দেখতে এলে বিয়ে হয়ে যায় না, ওরা শুধু দেখে যাবে এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান। পরে না হয় রাজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে চল, মাসের কখন থেকে অতিথিদের সামনে বসে আছে। আপার কথা বেশ আশ্বস্ত হলো ওরও। বুকের ভেতরটা অনেক হালকাও লাগছে এখন। ঠিকই তো, আজকের রাতটা মানে চলে গেলে রাজকে ভালো মতো বুঝিয়ে বলতে হবে, তাহলে রাজই সব কিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতে অরু কান্না কাটি দেয়। একটু ভাটি পড়লো অনু শাড়ি হাতে নিয়ে পড়ল। আই পরিয়ে দিই। অনু অরুকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ বেশি আসছে তখন থেকে। কি জানি কে এমনভাবে কলিং বেল চাপছে। অনু ধারে কাছে নেই বলে আজমেরি শেখ এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে, রাজও আছে অফ হোয়াইট কালারের প্রিন্স কোর্টে। তাকে বেশ সুদর্শনই লাগছে। রাজ ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকান নাগরিক, সবাই এখানকার বড় বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। সেই হিসেবে পাত্র দেখতে আসে কোনো ত্রুটি রাখেননি তারা, ভরপুর এনেছেন। তার উপরও এসেছেও অনেকজন। পুরো বসার ঘর মানুষে খিচখিচ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময় আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজন, আর সে আর কেউ না, মিসেস আরোরা জায়ানের লিগালি গার্ডিয়ান মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। আজমের শেখ দরজা খুলতে চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়।
প্রত্যেককে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনোরূপ অফিসিয়াল কাজের তার আগমন, কিন্তু তার পরে পরে প্রত্যয়ের পেছন থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটাই প্রথম সাক্ষাৎ, তবুও এই লম্বা সুদর্শন সেটাকে চিনতে খুব একটা সমস্যা হলো না আজমেরি শিখের। তিনি কৃতিককে দেখা মাত্রই ছিল হেসে বলেন, জায়েন্ট কৃতিক চৌধুরী এইখানে? অহংকার ভাঙলো তবে। তা আগমনের কারণটা জানতে পারি?